রহস্যপিডিয়া উইথ ফ্রেন্ড সৌভিক। অভি সেনের পাহাড় ভ্রমণ শেষ, শহরে ফিরে গেছে সে। নিজের ছন্দে শহর এখন ভ্যালেন্টাইন্সে মত্ত, এবং এই ভ্যালেন্টাইন্সের আবহেই আবার একটা নতুন কেসের দায়িত্ব পেল অভি সেন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এই কেসের যে ভিলেন, যে অপরাধী, সে অ্যানোনিমাস, তাকে কেউ চেনে না। আদৌ কি তাকে চেনা যাবে? চলুন শুরু করা যাক অভি সেন সিরিজের নতুন একটা গল্প। গল্পের নাম কে সে। নমস্কার, আমি ফ্রেন্ড সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। তাহলে শুরু করা যাক। 14ই ফেব্রুয়ারি। শহরটা আজ একটু বেশি স্নিগ্ধ। আর হবে নাই বা কেন, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। রেড রোজ, বালুন, মলে ডিসকাউন্টের পোস্টার, প্রিন্সেপ ঘাটের বোট রাইড, ময়দান চত্বরের রমরমা। ক্যাফেগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আবার কিছু কিছু ক্যাফের দরজায় লেখা কাপল এন্ট্রি অনলি। আরও কত আয়োজন। আমি আমার অফিসে ছিলাম, জানলার ধারে দাঁড়িয়ে গরম ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছিলাম। শহরে ফিরেছি সপ্তাহখানেক হলো, কাজও শুরু করে দিয়েছি। কিন্তু সত্যি বলতে মনটা এখনো পুরোপুরি রুটিনে ফিরতে পারেনি। না না, তেমন কিছু না। আসলে পাহাড়ের নীরবতা ছাড়িয়ে এই কোলাহল, দুটো জগৎ যে একেবারে আলাদা। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো অভিদা, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। বুঝলাম ফোন করেছে ওসি অনির্বাণ। গলাটা উত্তেজনায় টান টান। সে বলে চলল, আরে আজ সকাল থেকে 3টে মিসিং রিপোর্ট জমা পড়েছে, আলাদা আলাদা জায়গা, কিন্তু একটা প্যাটার্ন পুরো এক। শব্দটা শুনেই বুকে হালকা একটা উত্তেজনা অনুভব করলাম। প্যাটার্ন? যাক, শব্দটা তাহলে আবার আমার জীবনে ফিরে এলো। প্রথম কেস সাউথ সিটি মলের পার্কিং লট। একটা গাড়ি, ইঞ্জিন ঠান্ডা, দরজা লক করা, ভেতরে কেউ নেই। ড্যাশবোর্ডে পাশাপাশি রাখা দুটো ফোন, দুটোর স্ক্রিনেই কমন একটা মেসেজ, ভালোবাসা মানে অধিকার নয়। না, কোনো রক্ত নেই, কোনো সংগ্রামের চিহ্ন নেই। আর হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করে দেখলাম একজোড়া প্রেমিক যুগল হাসতে হাসতে গাড়িতে উঠছে, আর তারপর ব্ল্যাক ফ্রেম। দ্বিতীয় কেস প্রিন্সেপ ঘাট। একটা বেঞ্চে পড়ে থাকা দুটো ঘড়ি, মেল অ্যান্ড ফিমেল রিস্ট ওয়াচ। দুটোর সময় থেমে গেছে 8:14। তৃতীয় কেস একটা রেস্টুরেন্ট, ক্যান্ডেল লাইট ডিনারের টেবিল, কিন্তু খাবার ছোঁয়া পর্যন্ত হয়নি। চেয়ারের পিঠে ঝোলানো জ্যাকেট আর শাল, আর টেবিলের মাঝে রাখা একটা ছোট্ট কার্ড। সেখানে লেখা, তুমি কি আদৌ আমাকে ভালোবাসো, নাকি সবটাই তোমার ভালোবাসার অভিনয়? থানায় ফিরে বোর্ডে ছবি লাগালাম। 3টে কেস, 3টে আলাদা জায়গা, একটাই দিন। ভিকটিমদের মধ্যে কোনো পূর্ব পরিচয় নেই, বয়সও আলাদা, পেশাও আলাদা। কিন্তু হ্যাঁ, কমন ফ্যাক্টর একটা আছে, প্রত্যেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। আর তদন্তে জানতে পারলাম প্রত্যেকটা সম্পর্কেই ছিল কন্ট্রোলের ইতিহাস। কেন জানি না মনে হলো এই কেসটা ঠিক গতানুগতিক কিডন্যাপিংয়ের কেস না। রাতে যখন বাড়ি ফিরছিলাম, দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় দম্পতি হাত ধরে হাঁটা, সেলফি, হাসি, আরও কত কি। কারো কারো চোখে চোখ পড়লে দেখলাম সেই চোখে ভালোবাসা লেগে আছে, কিন্তু আবার কখনো কারো কারো চোখে নিরাপত্তাহীনতাও। এমন সময় মোবাইলে একটা নোটিফিকেশন এলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি অজানা নাম্বার। একটা অডিও ফাইল হোয়াটসঅ্যাপে এসেছে। প্লে করলাম। তুমি জানো অভি সেন, সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সে নয় যে মারতে চায়, বরং সে যে বলে আমি তোমায় ভালোবাসি, তুমি আমার, তাই তুমি আমার মতন করেই বদলাবে, আমার মনের মতন হবে। অডিওটা শেষ হলো। ভীষণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর। নাম্বারটায় ফোন করলাম, কিন্তু সুইচড অফ।
অডিওটা শুনে একটু চিন্তায় পড়লাম। আচ্ছা, ভালোবাসায় অধিকার ফলানোর অছিলায় মানসিক অত্যাচারকেই আমরা গ্লোরিফাই করছি না তো? এই ভয়েস মেসেজটা কি আমাকে সেটা বোঝানোর জন্যই ছিল? আমি দাঁড়িয়ে থাকলাম চুপ করে। মাথায় চলতে থাকলো এক রাশ কনফিউশন। পরদিন আর কোনো নিখোঁজের কেস নেই, কিন্তু শহরটা বদলে গেছে, কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেই লাইন, ভালোবাসা মানে অধিকার নয়। কেউ জানে না কে লিখছে, কেন লিখছে। আমি ডায়েরি খুললাম, শেষ পাতায় লিখলাম, সব অপরাধে রক্ত লাগে না, কিছু অপরাধ প্রশ্ন ছুঁড়ে দিয়ে যায়, আর সেই প্রশ্নের উত্তর শহরকে নিজেকেই খুঁজে নিতে হয়। ডায়েরি বন্ধ করলাম। বাইরে আবার ভিড়। শহরে এখন ভালোবাসার আবহ, আর আমি জানি দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। ভ্যালেন্টাইন্স ডে পার হয়ে গেছে। নিখোঁজ 3টে কাপল 4 দিন পর আলাদা আলাদা জায়গা থেকে ফিরে এলো। না, কোনো নাটকীয় উদ্ধার নয়, কোনো রক্তপাত নয়, কিচ্ছু নয়। নিজেরা হঠাৎ করে শটান থানায় এসে হাজির। সবার মুখে একই কথা, আমরা পালাইনি, আমাদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। কে কিডন্যাপ করেছিল, কোথায় নিয়ে গিয়েছিল, তা তাদের কিছুই মনে নেই। শুধু প্রত্যেক কাপলের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট কমন: অন্ধকার ঘর, চোখ বাঁধা, কানে হেডফোন, আর একের পর এক প্রশ্ন। প্রথম প্রশ্ন, তুমি ভালোবাসো না ভয় পাও? দ্বিতীয় প্রশ্ন, তোমার কাছে যদি থেকে যাওয়াটা বাধ্যতামূলক না হতো তখনও কি তুমি থাকতে? আর তৃতীয় প্রশ্ন, ভালোবাসা কি অনুমতি বা বাধ্যবাধকতা ছাড়া টিকে থাকে? না, তাদের কোনো শারীরিক নির্যাতন করা হয়নি, কিন্তু যা বুঝলাম, মানসিক চাপ দেওয়া হয়েছিল প্রচণ্ড, এবং তা অত্যন্ত সুচারুভাবে। সবচেয়ে অদ্ভুত বিষয়টা ছিল শেষে। প্রত্যেককে ছেড়ে দেওয়ার আগে একটাই শর্ত দেওয়া হয়েছিল, 1 সপ্তাহ কোনো যোগাযোগ রাখা যাবে না একে অপরের সাথে। নো ফোন, নো মেসেজ, নো সোশ্যাল মিডিয়া। কারণ হিসেবে বলা হয়েছিল, যদি এটা আদৌ ভালোবাসা হয় তারা নাকি একে অপরের কাছে এমনিই ফিরে আসবে, আর না হলে এই বিচ্ছেদটাই মুক্তি। পুলিশের খাতায় এটা অপরাধ, আইনের ভাষায় এটা কিডন্যাপিং। কিন্তু ভিকটিমদের চোখে আমি কোনো ভয় দেখিনি। দেখেছি এক ধরনের অস্বস্তিকর স্বচ্ছতা। ইনফ্যাক্ট 2টো কাপলের তো ব্রেকআপ হয়ে গেছে, একটা কাপল কাউন্সেলিংয়ে গেছে, কিন্তু কেউই মামলা করতে চায়নি। আমি জানতাম এটাই অপরাধের সবচেয়ে বড় চাল। আইনে ধরা পড়ার কোনো জায়গা নেই, কারণ নৈতিকভাবে ধূসর। শুধু সমাজের আয়নায় প্রশ্ন ছুঁড়ে দিয়ে পালিয়ে যাওয়া। আমরা লোকেশন ট্র্যাক করলাম, কিন্তু নেটওয়ার্ক অ্যানালিসিস করে বা ভয়েস ফিল্টার মিলিয়েও কিচ্ছু মিলল না। শুধু একটা জিনিস কমন ছিল, সব নিখোঁজের আগের দিন প্রত্যেকের ফোনে একটা অ্যানোনিমাস রিলেশনশিপ অ্যাসেসমেন্ট লিঙ্ক ওপেন করা হয়েছিল। স্বেচ্ছায়, নিজেদের কৌতূহলেই তারা ওপেন করেছিলেন। আর ফাঁদটা সেখানেই। সেদিন রাতে আমার হোয়াটসঅ্যাপে আবার একটা ভয়েস নোট এলো। তুমি কি মনে করো আমি ভুল করেছি? দেখো অভি, আমি তো কাউকে মারিনি, কারোর গায়ে হাত পর্যন্ত তুলিনি, শুধু মুখের সামনে আয়না ধরেছি মাত্র। আয়নায় যা দেখা গেছে গেছে, তাতে আমার কি দায়? আমি কোনো রিপ্লাই করিনি, কারণ এই ধরনের মানুষ সাধারণত গতানুগতিক প্রত্যুত্তরের আশায় থাকে না। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ এলো। আমি ফোনটা নামিয়ে রাখলাম। যা বুঝলাম, এই কেসে হাত করা কাজ করবে না। এখানে বিচারক সময় নিজেই। 1 সপ্তাহ পর খবর এলো আর কোনো ঘটনা নেই। সেই অ্যানোনিমাস লিঙ্কটাও ডিলিটেড, নাম্বারও ডেড। শহর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে এলো। নতুন ট্রেন্ড, নতুন উৎসব নিয়ে সবাই মেতে উঠল। কেস ফাইলটা ক্লোজ করা হলো। কারণ হিসেবে লেখা হলো নো ফার্দার লিডস। কিন্তু আমি জানি
এই ক্লোজারটা অসম্পূর্ণ। কারণ কিছু কেস থাকে যা প্রত্যক্ষভাবে সলভড মনে হলেও আদতে তা সলভড হয় না। তারা অদ্ভুতভাবে নিজের সুদূর প্রসারী প্রভাব রেখে যায়। সেদিন রাতে ডায়েরি খুললাম, লিখলাম, সব অপরাধী জেলে যায় না। কোনো কোনো অপরাধী কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর শহর ঠিকই বেঁচে থাকে, শুধু কিছু অনুভূতি আর আগের মতো সহজ থাকে না, তারা হয়ে ওঠে রহস্যময়। ডায়েরিটা বন্ধ করলাম। বাইরে আলো, গাড়ির হর্ন, মানুষের কোলাহল। কলকাতা আবার জেগে গেছে। আর আমি জানি এই শহরে ভালোবাসা ঠিকই থাকবে, কিন্তু পাশাপাশি পাল্লা দিয়ে থাকবে ভয়ও।